হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএনএম এডুকেশন। মাধ্যমিকে ভৌতবিজ্ঞানে 3 নম্বরের 12টি প্রশ্ন করতে হয়। 3 নম্বরের প্রশ্নের মধ্যে কিছু অঙ্কও থাকে। সব চ্যাপ্টার থেকে আবার 3 নম্বরের প্রশ্ন আসে না। বিভিন্ন চ্যাপ্টার থেকে তোমরা 3 নম্বরের যে প্রশ্নগুলো অবশ্যই করে যাবে তা আজকের এই ভিডিওতে আলোচনা করব। বিগত বছরের প্রশ্নপত্র যেভাবে এসেছে তাকে অনুসরণ করে এই 3 নম্বরের প্রশ্নের সাজেশন বানানো হয়েছে। কাজেই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো, চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করো। প্রথমেই আসা যাক গ্যাসের আচরণ চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে 3 নম্বরের যে প্রশ্নগুলো তোমরা অবশ্যই করে যাবে সেগুলো হলো: গ্যাস সম্পর্কিত চার্লসের সূত্রটি বিবৃত করো। এই সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার ধারণাটি প্রতিষ্ঠা করো। এরপর প্রশ্ন, গেল-লুসাকের গ্যাস আয়তন সূত্রটি লেখো। অ্যাভোগাড্রো সূত্রের সাহায্যে কিভাবে এই সূত্রে উপনীত হওয়া যায়। এরপর বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাস সমীকরণ মেনে চলে না কেন? কোন শর্ত পালিত হলে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে। এরপর মাত্রিক বিশ্লেষণের সাহায্যে আর এর একক নির্ণয় করো। এরপর কোনো গ্যাসের মোলার ভর বলতে কি বোঝায়। এর সাথে একটা অঙ্ক আছে, 1 গ্রাম কোনো গ্যাস 7 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ও 2 ATM চাপে 410 মিলিলিটার আয়তন অধিকার করে। গ্যাসটির মোলার ভর নির্ণয় করো। এরপর 760 মিলিমিটার Hg চাপে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন 300 সেন্টিমিটার 300 সেমিকিউ হবে। 300 সেমিকিউ হলে একই চাপে ও 546 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের আয়তন কত হবে। আচ্ছা, এরপর তোমাদের রাসায়নিক গণনা চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে তোমরা যে টাইপের অঙ্কগুলো অবশ্যই করে যাবে সেগুলো দেখো। একটি কঠিন যৌগ এ এর 200 গ্রামকে উত্তপ্ত করে 9 গ্রামের একটি কঠিন যৌগ বি এবং একটি বর্ণহীন ও গন্ধহীন সি গ্যাসকে উৎপন্ন করা হয়। সি এর এসটিপিতে আয়তন 5.6 লিটার হলে সেটির আপেক্ষিক আণবিক ভর নির্ণয় করো। এরপর এসটিপিতে 11.2 লিটার অ্যামোনিয়া পাওয়ার জন্য কত পরিমাণ অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে কলিচুন মিশিয়ে উত্তপ্ত করতে হবে। বিক্রিয়াটি ঘটানোর জন্য কত মোল অ্যামোনিয়াম ক্লোরাইডের প্রয়োজন হবে এবং এসটিপিতে লিটার এককে তার আয়তন কত হবে। একটা বিক্রিয়া বলে দিয়েছে, অ্যামোনিয়া অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড এবং জল উৎপন্ন করছে। এই রাসায়নিক বিক্রিয়া অনুসারে 3.5 গ্রাম অক্সিজেনের সাথে 3.5 গ্রাম অ্যামোনিয়া বিক্রিয়া ঘটানো হলো। বিক্রিয়ার ফলে 1 নাম্বার উৎপন্ন গ্যাসীয় পদার্থটির পরিমাণ কত হবে। 2 নম্বর প্রশ্ন, উদ্ধিত গ্যাসীয় পদার্থটির পরিমাণ কত হবে। এরপরে প্রশ্ন, গ্যাসের বাষ্প ঘনত্ব কাকে বলা হয়। SO2 কে অনুঘটকের উপস্থিতিতে অক্সিজেন দ্বারা জারিত করে SO3 প্রস্তুত করা হলো। যদি উৎপন্ন SO3 এর পরিমাণ 40 গ্রাম হয় তাহলে প্রয়োজনীয় SO2 এর পরিমাণ কত। এরপর CaCO3 এর সঙ্গে লঘু HCl এর বিক্রিয়া ঘটানোর ফলে CaCl2, CO2 ও H2O বাষ্প উৎপন্ন হয়। যদি CaCO3 এর পরিমাণ 50 গ্রাম, উৎপন্ন গ্যাস তিনটির পরিমাণ যথাক্রমে 55.5 গ্রাম, 22 গ্রাম ও 9 গ্রাম হয় তাহলে প্রয়োজনীয় HCl এর পরিমাণ ও মোল সংখ্যা কত হবে। এরপর 8.8 গ্রাম ফেরাস সালফাইডের সঙ্গে অতিরিক্ত পরিমাণ লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় এসটিপিতে কত লিটার হাইড্রোজেন সালফাইড উৎপন্ন হবে। এরপরে প্রশ্ন, আয়রন পাইরাইটিসকে অতিরিক্ত বায়ুপ্রবাহে পুড়িয়ে সালফিউরিক অ্যাসিডের শিল্প উৎপাদনের জন্য প্রয়োজনীয় SO2 উৎপাদন করা হয়। বিক্রিয়াটির রাসায়নিক সমীকরণ বলে দিয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে 512 গ্রাম SO2 উৎপাদনের জন্য কত গ্রাম FeS2 এর প্রয়োজন। আচ্ছা, এরপর তোমাদের হচ্ছে যে তাপের ঘটনা সমূহ এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো করে যাবে সেগুলো হলো, কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলা হয়। পারদের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক 0.00018 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। বিবৃতিটির অর্থ লেখো। এরপর প্রশ্ন, তরলের প্রসারণ গুণাঙ্ক 2 প্রকার কেন। পুরো কাঁচের পাত্রে হঠাৎ ফুটন্ত জল ঢাললে পাত্রটি ফেটে যায় কেন। এরপরে প্রশ্ন, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা লেখো। এটিকে কোন সূত্র থেকে পাওয়া যায়। এরপরে প্রশ্ন, কঠিনের মধ্য দিয়ে তাপ পরিবহনের হার কি কি বিষয়ের উপর ও কি রূপে নির্ভর করে। এরপরে প্রশ্ন, কোনো কঠিন পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক 0.8 ক্যালোরি সেন্টিমিটার ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স সেকেন্ড ইনভার্স বলতে কি বোঝো। এর সাথে
তাপীয় রোধ কাকে বলা হয়? এরপরের প্রশ্ন, তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে দুটি সাদৃশ্য উল্লেখ করো। এর সাথে শূন্যস্থানে তাপ পরিবাহিতার মান শূন্য হয় কেন? আচ্ছা, এরপর হচ্ছে যে আলো চ্যাপ্টার থেকে প্রশ্ন। দেখো, প্রথম প্রশ্ন, অবতল দর্পণের দ্বারা অসৎবিম্ব গঠনের শর্ত উল্লেখ করে তার রশ্মিচিত্র অঙ্কন করে দেখাও। এরপর আয়তকার কাঁচফলকে আলোক রশ্মি তির্যকভাবে আপতিত হলে নির্গত রশ্মির চ্যুতি কত হবে তার রশ্মিচিত্র সহ ব্যাখ্যা করো। এরপর অবতল দর্পণের ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটি প্রতিষ্ঠা করো। এরপর প্রিজমের মধ্য দিয়ে আলোক রশ্মি প্রতিসরণের সময় দেখাও যে চ্যুতিকোণের রাশিমালা ডেল্টা সমান I1 প্লাস I2 প্লাস এ। এরপর উত্তল লেন্স কর্তৃক সৎ অবশীর্ষ ও বিবর্তিত প্রতিবিম্ব গঠনের শর্ত উল্লেখ করে তার রশ্মিচিত্র অঙ্কন করে দেখাও। এরপর উত্তল লেন্সের সামনে কোনো বস্তুকে অসীম ও বক্রতা কেন্দ্রের মধ্যে স্থাপন করা হলে প্রতিবিম্ব গঠনের রশ্মিচিত্র অঙ্কন করে দেখাও। এর সাথে প্রতিবিম্বটির দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। এরপর কোনো মাধ্যমের মধ্য দিয়ে প্রতিসরণের সময় আলোক রশ্মি 15 ডিগ্রি চ্যুতিকোণে প্রতিসৃত হলো। যদি রশ্মিটির আপতন কোণ সেটির প্রতিসরণ কোণের 4/3 গুণ হয় তাহলে মাধ্যমের প্রতিসরাঙ্ক কত হবে? এরপর প্রশ্ন, উত্তল লেন্সের সামনে 15 সেন্টিমিটার দূরত্বে রাখা কোনো রৈখিক বস্তুর লেন্সটির অপর পার্শ্বে 30 সেন্টিমিটার দূরত্বে প্রতিবিম্ব গঠিত হয়। বস্তুটি 15 সেন্টিমিটার দীর্ঘ হলে প্রতিবিম্বের বিবর্ধন ও দৈর্ঘ্য কত হবে? এর সাথে আলোক বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও। এরপর কোনো অবতল দর্পণ সূর্যের প্রতিবিম্বকে দর্পণের সামনে 15 সেন্টিমিটার দূরে গঠন করে। দর্পণটির বক্রতা ব্যাসার্ধ কত? এর সাথে সরল ফটোগ্রাফিক ক্যামেরা ও মানুষের চোখের মধ্যে পাওয়া দুটি সাদৃশ্য উল্লেখ করো। এরপর বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক 3/2 হলে কাঁচ সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত হবে? এর সাথে কোনো মাধ্যমে আলোর বেগ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড হলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত হবে? এরপর একটি প্রিজমের প্রতিসারক কোণ 30 ডিগ্রি, আলোক রশ্মি 60 ডিগ্রি কোণে কোনো তলে আপতিত হলে রশ্মিটির দ্বিতীয় প্রতিসারক তল থেকে নির্গমন কোণ কত হবে? রশ্মিটির চ্যুতিকোণ বলে দিয়েছে 30 ডিগ্রি। এরপর কোনো তরলের উপরিপৃষ্ঠে বায়ু থেকে 45 ডিগ্রি কোণে আপতিত আলোক রশ্মি ওই তরলের মধ্য দিয়ে প্রতিসরণের ফলে 15 ডিগ্রি কোণে বিচ্যুত হয়। তরলটির প্রতিসরাঙ্ক কত? আচ্ছা, এরপরের চ্যাপ্টার চলতড়িৎ। এই চ্যাপ্টার থেকে তোমরা 3 নম্বরে যে প্রশ্নগুলো অবশ্যই করে যাবে সেগুলো হলো, একটি পরিবাহী তারকে টেনে প্রসারিত করে এর দৈর্ঘ্যকে দ্বিগুণ করা হলো, এর ফলে তারটির রোধের কিরূপ পরিবর্তন হবে? রোধাঙ্কের কি কোনো পরিবর্তন হবে? এরপর কোনো একটি নির্দিষ্ট উষ্ণতায় একটি নির্দিষ্ট উপাদানের পরিবাহীর রোধ কোন কোন বিষয়ের উপর কিরূপে নির্ভর করে? এরপর তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত লেঞ্জের সূত্রটি বিবৃত করো। সূত্রটি কিরূপে শক্তির সংরক্ষণ সূত্রকে মান্য করে? এরপর তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধের উৎপত্তির কারণ কি? উষ্ণতার পরিবর্তনে অতি পরিবাহীর রোধাঙ্কের কিরূপ পরিবর্তন হয় তা লেখচিত্রের সাহায্যে দেখাও। এরপর তাপবিদ্যুৎ উৎপাদনের ভিত্তিগত কৌশলটি সংক্ষেপে উল্লেখ করো। এরপর তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো। এরপর একটি বৈদ্যুতিক বাল্বকে 220 ভোল্ট মেইন্সের সঙ্গে যুক্ত করলে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ ঘটে। ওই বাল্বটিকে 110 ভোল্ট মেইন্সের সঙ্গে যুক্ত করলে কত তড়িৎ প্রবাহ হবে? এরপর তোমাদের পরমাণু নিউক্লিয়াস চ্যাপ্টার। প্রথম প্রশ্ন, আলফা ও বিটা কণার আধানের মান লেখো। চিকিৎসা ক্ষেত্রে তেজস্ক্রিয়তার একটি ব্যবহার উল্লেখ করো। এরপর নিউক্লিয় সংযোজন কাকে বলা হয়? এর সাথে ইউরেনিয়াম 238 এর তেজস্ক্রিয় আইসোটোপ থেকে 8টি আলফা কণা 6টি বিটা কণা নির্গত হলে উৎপন্ন অন্তিম মৌলের পরমাণু ক্রমাঙ্ক ও ভর সংখ্যা কত হবে? এরপর তেজস্ক্রিয় মৌল থেকে আলফা ও বিটা কণা নির্গমনের ফলে নতুন মৌলের সৃষ্টি হয় কেন? এর সাথে একটা পরমাণু নিউক্লিয়াস বলে দিচ্ছে এক্স, যার ভর সংখ্যা এ, পরমাণু ক্রমাঙ্ক 92। এখান থেকে উৎপন্ন হয়েছে ওয়াই, উৎপন্ন হয়েছে যার ভর সংখ্যা হচ্ছে যে 238 এবং পরমাণু ক্রমাঙ্ক জেড, এবং এর সাথে একটা আলফা কণা উৎপন্ন হয়েছে। বলছে যে এই বিক্রিয়াটিতে এ ও জেড এর মান নির্ণয় করো। এরপর বিটা রশ্মি কোন কণার স্রোত? এর সাথে নিউক্লিয় বন্ধন শক্তি বলতে কি বোঝায়? এরপর ভর বিচ্যুতি কাকে বলা হয়? এর সাথে নিউক্লিয় সংযোজন বিক্রিয়ায় যে শক্তি মুক্ত হয় তার উৎস কি? এরপর নিউক্লিয় বিভাজন বিক্রিয়া কাকে বলে? ইউরেনিয়াম নিউক্লিয়াসে বিভাজন বিক্রিয়া সমীকরণ সহ উল্লেখ করো।
আচ্ছা, এরপর পর্যায় সারণী চ্যাপ্টার। এখান থেকে যে প্রশ্নগুলো অবশ্যই তোমরা করে যাবে সেগুলি হলো আধুনিক পর্যায় সূত্রটি লেখো, দীর্ঘ পর্যায় সারণীতে কয়টি পর্যায় ও কয়টি শ্রেণী আছে। এরপর পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান বিতর্কমূলক, এটা আলোচনা করো। এরপর এ বি ও সি এর পরমাণু ক্রমাঙ্ক বলে দিচ্ছে 6, 8, 10 হলে কোনটির তড়িৎ ঋণাত্মকতা সর্বোচ্চ। এর সাথে পর্যায় সারণীতে সি এর অবস্থান নির্ণয় করো। এর সাথে কোনটি আকারে ছোট। এরপরের প্রশ্ন, আয়নাইজেশন শক্তি কাকে বলা হয়। এরপর বেরিলিয়াম, বোরন, নাইট্রোজেন, অক্সিজেনকে ক্রমবর্ধমান আয়নন বিভব অনুযায়ী সাজাও। এরপর এক্স, ওয়াই ও জেড এই তিনটির পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে A-1, এ এবং A+1 এবং ওয়াই মৌলটি তৃতীয় পর্যায়ে নিষ্ক্রিয় মৌল। এরপর বলছি যে এক্স ও জেড পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে কোন প্রকারের যৌগ গঠন করবে এবং এক্স ও জেডের মধ্যে কোনটি ক্ষার ধাতু এবং কোনটি হ্যালোজেন মৌল। এরপর নিষ্ক্রিয় গ্যাসগুলির যোজ্যতা কত এবং কেন। এর সাথে পর্যায় ও শ্রেণী বরাবর মৌলের ধাতব ধর্ম কিভাবে পরিবর্তিত হয়। এরপর অষ্টক সূত্রটি বিবৃত করো। এর সাথে সন্ধিগত মৌলের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো এবং একটি সন্ধিগত মৌলের উদাহরণ দাও। এরপর পারমাণবিক ব্যাসার্ধ বলতে কি বোঝায়। এর সাথে বেরিলিয়াম, কার্বন, অক্সিজেন, ফ্লুরিন, নাইট্রোজেনকে পারমাণবিক ব্যাসার্ধের নিম্নক্রমে সাজাও। এরপর পর্যায়বৃত্ততা বলতে কি বোঝায়, এমন একটি মৌলের ধর্মের নাম উল্লেখ করো যা পর্যায়বৃত্ত নয়। এরপর তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে। এর সাথে ক্লোরিন, সোডিয়াম, নাইট্রোজেন, সালফার, ম্যাগনেসিয়াম মৌলগুলিকে ক্রমবর্ধমান তড়িৎ ঋণাত্মকতা অনুযায়ী সাজাও। এরপর আয়নীয় ও সমযোজী বন্ধন। এই চ্যাপ্টার থেকে প্রশ্নগুলো দেখো। NH4Cl ও NH4OH এর মধ্যে কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এর সাথে তড়িৎ পরিবহন করলেও আয়নিত হয় না এমন একটি তরল মৌলের নাম লেখো। এর সাথে তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাটায়ন ও অ্যানায়নের সংখ্যা সর্বদা কি সমান থাকে। এরপর প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে বিশুদ্ধ অ্যালুমিনা থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের ক্ষেত্রে নিচের বিষয়গুলি উল্লেখ করো। 1 নাম্বার তড়িৎদ্বারের পরিচয় দাও। 2 নাম্বার তড়িৎ বিশ্লেষণ নাম কি। 3 নাম্বার ক্যাথোড ও অ্যানোড বিক্রিয়া লেখো। এরপর তড়িৎ লেপনের দুটি উদ্দেশ্য লেখো। গ্যালভানাইজেশন কি। এরপর অ্যানোড মাড কি। তড়িৎ বিশ্লেষণের সময় সমপ্রবাহী তড়িৎ ব্যবহার করা হয় কেন। এরপর তামার বিশুদ্ধীকরণে 1 নাম্বার ক্যাথোড ও অ্যানোডের পরিচয় দাও ও বিক্রিয়া লেখো। এরপর সিলভারের উপর সোনার প্রলেপ দিতে হলে ক্যাথোড, অ্যানোড ও তড়িৎ বিশ্লেষ্যের পরিচয় দাও। আচ্ছা, এরপর পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন এই চ্যাপ্টার থেকে তোমরা যে প্রশ্নগুলো অবশ্যই করে যাবে সেগুলি হলো স্পর্শ পদ্ধতিতে H2SO4 প্রস্তুতিতে সমিত সমীকরণগুলি লেখো। এরপর অসল্ট পদ্ধতিতে অ্যামোনিয়া থেকে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির শর্ত ও সমীকরণগুলি লেখো। এরপর স্পর্শ পদ্ধতিতে উৎপন্ন SO2 গ্যাসকে সরাসরি জলে দ্রবীভূত করা হয় না কেন। এর সাথে লাইকার অ্যামোনিয়া কি। আচ্ছা, এরপর জৈব রসায়ন চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে তোমরা যে প্রশ্নগুলো অবশ্যই করে যাবে সেগুলি হলো অ্যাসিটিলিনের সঙ্গে H2 এর দ্রুত বিক্রিয়ার শর্ত ও সমিত সমীকরণগুলি লেখো। এরপর পলিমার ব্যবহারের দুটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। এর থেকে মুক্তির উপায় লেখো। এরপর রূপান্তর করো C2H5OH থেকে C2H4 আর দ্বিতীয় বলছি যে CH4 থেকে CCl4। এরপর উদাহরণ লেখো। প্রাকৃতিক পলিমার, 2 বলেছে যে জৈব অভঙ্গুর পলিমার, 3 বলেছে যে জৈবমূলক। আজকের ভিডিও এ পর্যন্ত। ভালো থাকো, সুস্থ থাকো, অনেক অনেক ধন্যবাদ।